জ্বালানি তেল ও এলপিজির পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তা সরকারের। পাইকারিতে ইউনিট প্রতি 21% বৃদ্ধির প্রস্তাব পিডিবির। সাধারণ কারখানায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হলেও বিপরীত চিত্র ইপিজেডে। দেশীয় শিল্পের জন্য আত্মঘাতী হতে পারে দ্বিমুখী নীতি। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, চাইলে বাতিল করা যায় না চুক্তি, বললেন বাণিজ্যমন্ত্রী। জ্বালানি তেল এবং এলপিজির দাম বৃদ্ধির পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তা করছে সরকার। সোমবার এই সংক্রান্ত একটি প্রস্তাব এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসিতে পাঠিয়েছে পিডিবি। প্রস্তাবে পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1 টাকা 50 পয়সা বা 21% বৃদ্ধির প্রস্তাব করেছে পিডিবি। পাইকারি দাম বৃদ্ধির ওপর ভিত্তি করে খুচরা পর্যায়ে দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। একই সাথে মঙ্গলবার সকালে সঞ্চালন চার্জ বাড়ানোরও প্রস্তাব করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ কোম্পানি লিমিটেড পিজিসিবি। পার কিলোওয়াট 31 পয়সা থেকে বাড়িয়ে 50 পয়সা করার প্রস্তাব দিয়েছে তারা। আইন অনুযায়ী পর্যালোচনা শেষে কোরবানির ঈদের পর প্রস্তাবের উপর গণশুনানি হবে বলে জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। শুনানির শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দাবি করেছেন, জ্বালানি সংকটের কারণে কোনো লোডশেডিং হচ্ছে না, বরং পাওয়ার প্ল্যান্টের ত্রুটি ও সঞ্চালন লাইনে সমস্যার কারণে দেশে লোডশেডিং হচ্ছে। জেলা প্রশাসকদের সম্মেলন শেষে এসব কথা বলেন মন্ত্রী। এখন লোডশেডিং একটা সাময়িক ব্যাপার ছিল, এখন কোনো লোডশেডিং কোথাও নাই। যদি কোথাও বিদ্যুৎ না থাকে তাহলে লাইনের ফল্টের জন্য বিদ্যুৎ থাকে না, কিন্তু আমাদের যে জেনারেশন আছে সেই জেনারেশন দিয়ে আমরা লোডশেডিং মুক্ত রাখতে পারছি। সাধারণ শিল্প এলাকায় দিনে 4 থেকে 7 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হলো বিপরীত চিত্র দেশের ইপিজেডগুলোতে। সেখানে মিলছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, কিন্তু কিভাবে? কর্মকর্তারা বলছেন, উন্নত প্রযুক্তি আর জ্বালানির বহুমুখী ব্যবহারই তাদের এই সাফল্যের চাবিকাঠি। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সরবরাহের এই দ্বিমুখী নীতি দীর্ঘমেয়াদে দেশীয় শিল্পের জন্য আত্মঘাতী হতে পারে। তাই ইপিজেডের এই সফল মডেলকে সারা দেশের শিল্পাঞ্চলে ছড়িয়ে দেয়াই এখন সময়ের দাবি। গ্যাসের তীব্র সংকট, স্বাভাবিক চাহিদার চেয়ে চাপের পরিমাণ প্রায় অর্ধেক, তবুও সচল সাভার ইপিজেডের প্রতিটি কারখানা। যখন বাইরের শিল্পগুলোতে ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে উৎপাদন ব্যাহত হচ্ছে, তখন ইপিজেডগুলোতে বিদ্যুৎ সরবরাহ প্রায় শতভাগ নিরবচ্ছিন্ন। গ্যাস প্রেশার অ্যাজ ইট ইজ থাকে, ওই গ্যাস প্রেশারকে বুস্ট করে আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে সেটা আপ করে আমরা জেনারেশনটা ঠিক রাখি। আমাদের ইঞ্জিনে জেনারেশন করার পরে যে টেম্পারেচারটা হয় অ্যারাউন্ড 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেডের ভিতরে, তো এইটাকে আমরা বয়লারে নিয়ে স্টিম করে সেই স্টিমটা আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সেল করি, অথবা সেই স্টিম দিয়ে আবার আমরা পাওয়ার জেনারেশন করি সেকেন্ড স্টেজে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে একদিকে যেমন কমছে উৎপাদন খরচ, অন্যদিকে হ্রাস পাচ্ছে পরিবেশ দূষণ। বিদ্যুৎ উৎপন্ন করে প্রত্যেকটা জেনারেটর যে তাপ উৎপন্ন হয়, এই তাপটা বের হয়ে পরিবেশে ক্ষতি করতেছে। এই তাপটা ইউটিলাইজ করে ইউনাইটেড স্টিম উৎপন্ন করছে। এই স্টিমটা আমরা ইউনাইটেড কাছ থেকে পারচেজ করতেছি এবং আমরা বেটার সার্ভিস পাচ্ছি। তবে বিশ্লেষকরা বলছেন, সাধারণ শিল্প এলাকা এবং ইপিজেডের মধ্যে এই জ্বালানি বৈষম্য দেশের সামগ্রিক অর্থনীতির জন্য শুভ নয়। তারা বলছেন, সাধারণ শিল্পেও এমন প্রযুক্তি ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা জরুরি। প্রয়োজনে ইপিজেডের জন্য আলাদা বিদ্যুতের দাম নির্ধারণ করে এই সক্ষমতা বাড়ানো যেতে পারে। ইপিজেডের শিল্পের সঙ্গে অন্যান্য শিল্পের যে অসমতা এবং বৈষম্য, সেটা তো বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়ে গেল, সরকার পতন হয়ে গেল, তার চেতনার সঙ্গে তো সাংঘর্ষিক। এখনো এভাবে যদি চলতে থাকে তাহলে সেটা আত্মঘাতী হবে এবং সেটা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 15 থেকে 17% আসে ইপিজেডগুলো থেকে। প্রত্যক্ষভাবে 5 লাখের বেশি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করছে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। সকালে সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আহ্বান জানান তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিটা তখনকার বাস্তবতা, যা বর্তমান সরকারের উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এই চুক্তি নিয়ে অহেতুক দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। এই চুক্তির ধারা যদি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায়, তা সমাধানের সুযোগ চুক্তির মধ্যেই আছে বলে
জানান বাণিজ্য মন্ত্রী। গত 9 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বাড়তি শুল্কের প্রভাব কমাতে ঢাকা ওয়াশিংটন একটি পারস্পরিক শুল্ক চুক্তি সই করে। তো এই চুক্তিটা একটা বাস্তবতা, এটা আমরা ইনহেরিট করেছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই চুক্তির থেকে যতটুকু সম্ভব আগামী দিনে ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটাই হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। অঙ্গীকার থাকায় তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, তবে তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে হবে কিনা সেই সিদ্ধান্ত ভারতের। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানান, চীনের সাথে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা হবে। অবশ্যই তিস্তার কথা হবে, অবশ্যই। এইটা আমাদের সেই অঞ্চলের মানুষের মরণ বাঁচানোর বিষয়। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার সেই অঞ্চলের সমস্যার সুরাহা করার, এবং এটা আমাদের সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার আমরা পূরণ করব। বকেয়া বেতন ও ভাতার দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ব্যাংকটির অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা। পাওনা অর্থ না পেয়ে প্রায় 15,000 অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছেন তারা। তাই দ্রুত সময়ের মধ্যে তাদের পাওনা বুঝিয়ে না দিলে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠানে অশান্তির আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার সকাল 10টা থেকে মিরপুর 2 গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন ব্যাংকটির অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা। কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যাংকটির কয়েকশো কর্মকর্তা কর্মচারী অংশ নিয়ে তাদের ন্যায্য পাওনা আদায়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বক্তারা বলেন, অর্থ মন্ত্রণালয়ের 2004 ও 2016 সালের প্রজ্ঞাপন অনুযায়ী গ্রামীণ ব্যাংকে চাকরির বয়স 15 বছর অতিক্রম হলে পেনশন চালু করার কথা, কিন্তু দীর্ঘ 18 বছর অতিবাহিত হয়ে গেলেও এখনো পেনশন চালু করেনি ব্যাংকটির কর্ণধার ডক্টর মোহাম্মদ ইউনূস। 2004 এবং 2016 সালের সরকারি যেই সুযোগ সুবিধা প্রজ্ঞাপন আমাদের দিয়েছেন সেটা আদায় করে আমরা বাড়ি ফিরব, সেই সংকল্প নিয়ে সারা বাংলাদেশ সহযোদ্ধাদের তৈরি করে আমরা সেই মনোবল নিয়ে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। গ্রামীণ ব্যাংক 100% আমাদের এই প্রজ্ঞাপন বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। যেই গ্রামীণ ব্যাংক তিলে তিলে আমরা তৈরি করে নোবেল পুরস্কার আনছি, আজকে এরা বৈশা আরাম করতেছে। সেই গ্রামীণ ব্যাংক বাংলাদেশে থাকবে না একদিন, সেইটা একদিন টয়লেটে পরিণত হবে। কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, চাকরির বয়স শেষ হওয়ার আগেই অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছে গ্রামীণ ব্যাংক। মাসের শেষে 10টা করে কালেকশন সিট লেখা লাগছে, গ্রুপ করবার যায় কত কষ্ট করছি, এই পর্যন্ত পানি ভাঙ্গেও আমরা যাই গ্রুপ করছি। আর এখন যারা চাকরি করে তখন তো সিট লেখন লাগে না, এসির নিচে বসে চাকরি করে। 76 সালে গ্রামীণ ব্যাংক প্রথম 89 সালে চাকরি করছি, রাত 3টা পর্যন্ত আমাদের পরিশ্রম করেছে। যখন আমরা দুর্বল হয়ে গেছি তখন আমাদের ধাক্কা দিয়ে সরাইছে, জোর করে সরাইছে। আমি 200 টাকার প্রশিক্ষণ ভাতা নিয়ে গ্রামীণ ব্যাংকে ঢুকছিলাম। গ্রামীণ ব্যাংকে 24 বছর চাকরি করছি। 2004 সালে আমার ছেলে হয়। এই ছেলের ম্যাটারনিটি লিভে যাইয়ে আমি দুর্বল কর্মী হিসাবে ঘোষিত হই গ্রামীণ ব্যাংকের কাছ থেকে। তখন আমাকে বাধ্যতামূলকভাবে অবসরে যাইতে বাধ্য করে আমারে। অবিলম্বে সরকারি সিদ্ধান্ত মেনে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বকেয়া অর্থ পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। অজিত সরকার, টিবিসি নিউজ, ঢাকা। গেল মাসে জ্বালানি সংকট উৎপাদন কমে যাওয়ায় সময়মতো পণ্য শিপমেন্ট করতে পারেনি অনেক পোশাক কারখানা। ফলে রপ্তানি আদেশ ও বাজার হারানোর শঙ্কা করছেন মালিকরা। জ্বালানি সংকটে ধস নেমেছে বিভিন্ন উৎপাদনমুখী শিল্পে। বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময় মিয়ানমার ও ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের অবনতি না হলে জ্বালানি সংকট এত তীব্র হতো না। চলতি অর্থ বছরের 9 মাসে 2,858 কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 5.51% কম। এর মধ্যে জ্বালানি সংকটে পড়ে কারখানাগুলো। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের সংকটে উৎপাদনে ব্যাঘাত ঘটায় শিপমেন্ট ডিলে করতে হয়েছে কারখানা মালিকদের। ব্যবসায়ীরা জানান, এভাবে কাজ বন্ধ রাখায় রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে গেছে। আমরা কাজ করছি, আমরা মনে করছি যে একদম এই মুহূর্তে খুব বড় ইম্প্যাক্টে হয়তো আমরা পড়বো না, বাট সামনে ডেফিনেটলি
এটা যদি এই চলমান যে সমস্যাগুলো আমরা ফেস করছি এর থেকে যদি বেরিয়ে আসতে আমরা অতি দ্রুত না পারি, স্বাভাবিকভাবে ইম্প্যাক্টটা আমাদের উপর এসে পড়বে। বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে কাঁচামাল আমদানি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে বেড়েছে খরচ, যার পুরোটাই যাচ্ছে ব্যবসায়ীদের পকেট থেকে। এই যুদ্ধ যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না, আমরা জানি ততক্ষণ পর্যন্ত আমাদের জ্বালানির যে সংকটটা আমরা মোকাবেলা করছি, এই সংকট চলতেই থাকে। সরকারের এখন উচিত উৎপাদন এবং আমাদের যারা শিল্পপতিরা যারা আছেন সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এই সংকট থেকে বেরিয়ে আসতে হবে। ভারতের সাথে সম্প্রতি ও মিয়ানমারের জান্তা সরকারের সাথে সম্পর্কের স্থবিরতা দীর্ঘদিনের। বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারের সময় প্রতিবেশী দুই দেশের সাথে সম্পর্কের টানাপোড়েন না হলে জ্বালানি আমদানি করা যেত। মিয়ানমার থেকেও কিন্তু আমরা তেল, ওদের কিন্তু স্বয়ংসম্পূর্ণ, তারা গ্যাসের তারা সারপ্লাস আছে, কিন্তু মিয়ানমারের সাথেও আমাদের অন্তর্বর্তীকালীন এই যে করিডোর বলে, তখন তাদের সাথে ভুল বার্তা দিয়ে তাদের সাথেও সম্পর্ক আমাদের তলানিতে, যার জন্য দুইটা প্রতিবেশীর সাথেই এখন আমরা যেটা হাত বাড়াতে পারতাম সেটা হয়তো সম্ভব হচ্ছে না। বাট এই সরকারের অচিরেই এই সম্পর্কগুলোকে অ্যাড্রেস করে চায়নার দিকে বা ভারতের থেকে আমদানি করে এই শিল্প কারখানা রক্ষা করতে হবে বলে আমি মনে করি। পোশাক কারখানায় সৌর বিদ্যুৎ ব্যবস্থা চালুর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আমদানিতে শুল্ক কমানোর দাবি মালিকপক্ষের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। এবার মুদ্রা বাজারের খবর। দেশের বাজারে অনেকটাই স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজার। ব্যাংকগুলো গ্রাহকের কাছে মার্কিন ডলার বিক্রি করছে 123 টাকা দরে, আর গ্রাহকের কাছ থেকে কিনছে 122 টাকা দরে। মঙ্গলবার ব্রিটিশ পাউন্ড ব্যাংকে বিক্রি হচ্ছে 166 টাকা, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে কিনছে 159 টাকা দরে। প্রতি ইউরো ব্যাংক বিক্রি করছে 145 টাকা আর কিনছে 142 টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর ব্যাংক কিনছে 85 টাকায়। অস্ট্রেলিয়ান ডলার বিক্রয় 86 টাকা আর ক্রয় 81 টাকা দরে। অটিজম বান্ধব টাইলস নিয়ে এলো ডিবিএল সিরামিক্স। এজন্য প্রতিষ্ঠানটি একটি ডিজাইন গাইডলাইন তৈরি করেছে, যা অটিজমে আক্রান্ত শিশুদের উপযোগী পরিবেশ ও পণ্য তৈরিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশ্বে 7.25 কোটি শিশু অটিজমে আক্রান্ত। তাদের জন্য স্বস্তিদায়ক পণ্যের গাইডলাইন ছিল না, তবে ডিবিএল সিরামিক্স এই গাইডলাইনটি সবার জন্য উন্মুক্ত করেছে, যাতে আর্কিটেক্ট ও ডিজাইনাররা এর থেকে অনুপ্রাণিত হয়ে অটিজম আক্রান্ত শিশুদের জন্য নতুন ক্ষেত্র তৈরি করতে পারে। সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মৌসুমের প্রথম আম সংগ্রহ। মঙ্গলবার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ক্যালেন্ডার মেনে আম পাড়া শুরু হয়। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে এবার, তবে ন্যায্য দাম পেতে সিন্ডিকেট নিয়ন্ত্রণের দাবি চাষির। অন্যান্য জেলার তুলনায় সাতক্ষীরায় আম পাকে আগে। প্রশাসনের ক্যালেন্ডার অনুযায়ী মঙ্গলবার থেকে গোবিন্দভোগ, গোপালভোগ সহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে এ জেলায়। এবছর আমের ফলন নিয়ে সন্তুষ্ট চাষি, তবে অস্থায়ী বাজার ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের দাবি তাদের। সারা বাংলাদেশের ভিতরে আমাদের সাতক্ষীরায় সর্বপ্রথম আম পরিপক্ক এবং আহরণ শুরু হয়। আমের বাজারে বড় ব্যবসায়ীরা তারা সিন্ডিকেট করে, আর যারা সিন্ডিকেট করে। সাতক্ষীরায় আমের ফলন এবছর অনেক ভালো। আসলে আমরা যে স্থানীয় বড় বাজারে আম বেশি, আমরা চাষিরা এই বড় বাজারের বিকল্প যদি আরেকটা বাজার হতো তাহলে আমাদের চাষিরা মনে হয় লাভবান হতো। সিন্ডিকেট বন্ধ করতে হলে অবশ্যই আমাদের সাতক্ষীরা একটি মাত্র বাজার, আরও 2-1টা বাজার 1 থেকে 2 মাসের জন্য নতুন করে করার জন্য আবেদন জানাচ্ছি। বাজার সিন্ডিকেট ভাঙার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন। বাজারের সিন্ডিকেট ভাঙার জন্য আমরা নিয়মিতভাবেই আমের বাজারে আমরা মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কৃষি ডিপার্টমেন্টের অফিসার সহ আমরা পরিদর্শন করব এবং মনিটরিং করব। যদি এই ধরনের কোনো তথ্য আমরা পাই তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর সাতক্ষীরায় ছোট বড় 5350টি আম বাগানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70,380 টন। মেহের মনি, ডিবিসি নিউজ ডেস্ক। পূবালী ব্যাংক পিএলসি ডিবিসি বাণিজ্য সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।